আসসালামু আলাইকুম সবাইকে। ওকে, আমার সামনে একটি স্ক্রিন দেখতে পাচ্ছ। হুম, আমার সামনে একটি স্ক্রিন দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে বোটানি চ্যাপ্টার 3। এবং দেখেই বুঝতে পারছো সেটা হচ্ছে সেল কেমিস্ট্রি অর্থাৎ কোষ রসায়নের চ্যাপ্টারটা। তবে তোমাদের একটা মাইন্ড ম্যাপিং সেট করা আছে যাতে আমরা কি করবো ওইটা বুঝতে খুব সুবিধা হয়। দেখো, এটা ডান সাইডে যে অ্যারো চিহ্ন দিয়ে লেখা আছে, একটা হচ্ছে একাডেমিক, একটা হচ্ছে অ্যাডমিশন। দুইটাই মানে এই চ্যাপ্টারটা একাডেমিকের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অ্যাডমিশনের জন্য সেমভাবে গুরুত্বপূর্ণ। এই গুরুত্ব বোঝানোর জন্য আমি দুটা চিহ্ন দিয়ে বুঝিয়েছি। ওকে, দেখো মানে এই চ্যাপ্টারে আমরা কি কি পড়বো। ফার্স্ট যে টপিকটা আছে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা। এরপরে যে চ্যাপ্টারটা আছে, পরে যে টপিকটা আছে সেটা হচ্ছে প্রোটিন বা আমিষ, এরপরে লিপিড আছে, এবং অধ্যায় লাস্টে আছে হচ্ছে এনজাইম। ওকে, তো আমরা এখন সরাসরি কার্বোহাইড্রেটের মধ্যে ঢুকে যাই। দেখো এখানে আরেকটা অনেক, আমি তোমাদেরকে বিস্তারিত ডিটেলস এখানে দেখাইছি। ওকে, আই গেস দেখতে পাচ্ছ ঠিকঠাক। ওকে, দেখো কার্বোহাইড্রেট সম্পর্কে আমরা এখন যেটা করবো সেটা আমি তোমাদেরকে মাইন্ড ম্যাপিং এর মাধ্যমে যেটা এখন দেখাবো। এরপরে অবশ্যই আমি বই দেখিয়েও এটা বুঝিয়ে দেবো তোমাদেরকে। জাস্ট ফ্লোটা মনে রাখার জন্য, যাতে তোমাদের ব্রেনে সেট হয়ে যায়, তার জন্য আমি একটা মাইন্ড ম্যাপিং এখানে সেট করে রাখছি তোমাদের জন্য। ওকে, দেখো যে কার্বোহাইড্রেট যেটা আছে, কার্বোহাইড্রেট যে দেখতে পাচ্ছ, এই যে কার্বোহাইড্রেট, কালারটা চেঞ্জ করে নেই। ওকে, এই যে কার্বোহাইড্রেট তোমরা যেটা দেখতে পাচ্ছ, এখানে দেখো ডান সাইডে দুইটা ভাগ হয়ে গেছে। এখানে আসলে মেইনলি তিনটা ভাগ হয়ে গেছে। দেখো এই যে কার্বোহাইড্রেট, এই যে একটা, তারপর এই যে একটা, একটা হচ্ছে এই যে একটা। দেখো এটাকে মূলত তিনটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে ডিপেন্ডস অন রিডাকশন পাওয়ার, বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে একটা ভাগ করছে। এটা এখানে ভাগ করছে ডিপেন্ডস অন কেমিক্যাল স্ট্রাকচার, রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে ভাগ করছে। এবং আমি যদি আরেকটু এই যেখানে দেখি, এটা হচ্ছে ডিপেন্ডস অন টেস্ট, অর্থাৎ স্বাদের উপর ভিত্তি করে দুইটা ভাগ করছে। তো দেখো ফার্স্টে আমি যদি তোমাদের এখানে দেখাই, স্বাদের উপর ভিত্তি করে যে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে যে এখানে ছোট্ট করে দেখা যাচ্ছে সুগার আর হচ্ছে নন সুগার। আর একটু জুম যদি করি, দেখো আরেকটা ভাগ হচ্ছে রিডাকশন পাওয়ার, যেটা বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে। এটা হচ্ছে রিডিউসিং সুগার, অর্থাৎ একটা বিজারণ শর্করা, নন রিডিউসিং সুগার যেটা হচ্ছে অবিজারণ শর্করা। দেখতে পাচ্ছ আই গেস। এবং ঠিক কেমিক্যাল স্ট্রাকচারের উপর যেটা নির্ভর করে আছে, এটা আবার হিউজ শাখা প্রশাখা তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে। তোমরা ফার্স্টে দুইটা ক্লিয়ার করবো, মনে করবা, মনে রাখবা যে কার্বোহাইড্রেটকে তিনটা ভাগে ভাগ করছে। তিনটা ভাগের মধ্যে একটা হচ্ছে টেস্টের উপর ভাগ করে, নির্ভর করে টেস্টের উপর ভাগ করে, আরেকটা হচ্ছে রিডাকশন পাওয়ারের উপর ভাগ করে, আরেকটা হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচারের উপর ভাগ করে। সেটা টেস্টের উপর, স্বাদের উপর নির্ভর করে। তো স্বাদ হয় এটা মিষ্টি, নয় এটা অমিষ্টি, মানে মিষ্টি না। তো কার্বোহাইড্রেট শর্করা যদি আমরা উদাহরণ হিসেবে ধরি, তো শর্করা বলতে আমরা রেগুলার বেসিসে যেটা বুঝি, শর্করা বলতে প্রথমে যে কথাটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে ভাত। শর্করা, ভাত, রুটি, এগুলোই শর্করা। তো আর হচ্ছে চিনি, চিনিও কিন্তু শর্করার মধ্যে পড়ে। তো দেখো ভাত আর চিনি যদি আমি দুইটা ডিফারেন্স দেখি, ভাত কি, এটা কি মিষ্টি? মিষ্টি না, অবশ্যই। তার মানে এটা কি নন সুগার। এবার চিনিতে যদি বলি, চিনি একটা শর্করা, এটা কি সুগার। টেস্টের উপর ভিত্তি করে
একটা কি সুগার আর একটা হচ্ছে নন সুগার। আই গেস টেস্ট রিপোর্টটা ক্লিয়ার। বিচারণ ক্ষমতার উপর ভিত্তি করে একটা হচ্ছে রিডিউসিং আর একটা হচ্ছে নন রিডিউসিং। একটা বিচারণ শর্করা একটা হচ্ছে কি অবিচারণ শর্করা। এখন আমরা আসবো ডিপেন্ডস অন কেমিক্যাল স্ট্রাকচার, মানে কেমিক্যাল স্ট্রাকচারের উপর ভিত্তি করে এটাকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে সেই বিষয়টা। ওকে। ওকে, এখন দেখো কেমিক্যাল স্ট্রাকচারের উপর ভাগ করে এটাকে মূলত কয়টা ভাগে ভাগ করা হয়েছে দেখতে পাচ্ছ আই গেস। দেখো, এটা হচ্ছে মনোস্যাকারাইড। পরে যেটা দেখতে পাচ্ছ এটা কি বাবা? এটা হচ্ছে মনোস্যাকারাইড। এই যে। তারপরে একটা আছে এটা কি ডাইস্যাকারাইড। তারপরে যেটা আছে এটা হচ্ছে অলিগোস্যাকারাইড, তারপর হচ্ছে পলিস্যাকারাইড। আর মনোস্যাকারাইড মানে হচ্ছে কি এক শর্করা, ডাইস্যাকারাইড মানে দুই শর্করা, অলিগোস্যাকারাইড মানে 3 থেকে 10-এর মধ্যে, আর পলি মানে হচ্ছে বহু শর্করা। তো মনোস্যাকারাইডটাকে আবার দেখো কয়েকটা ভাগে আমরা লিখতে পারি এইটা। মানে তোমাদের বইয়ে মূলত আছে হচ্ছে ট্রায়োস, টেট্রোস, পেন্টোস, হেক্টোস, হ্যাপ্টোস। এই ট্রায়োস মানে কি? ট্রায়োস মানে 3 কার্বনের, 3 কার্বনের যে স্যাকারাইডটা গঠন হয় তাকে বলা হয় ট্রায়োস। 4 কার্বনের যেটা সেটা হচ্ছে টেট্রোস, 5 কার্বনের যেটা ওটা হচ্ছে পেন্টোস, 6 কার্বনের যেটা সেটা হচ্ছে হেক্সোস, 7 কার্বনের যেটা ওটা হচ্ছে হ্যাপ্টোস। আর ডাইস্যাকারাইডের মধ্যে যেটা আছে, ডাইস্যাকারাইডের যেটা আছে সেটা হচ্ছে আমরা একটা নিউমোনিকের মাধ্যমে মনে রাখবো। সেটা হচ্ছে মশলা। মশলার মধ্যে হচ্ছে ম্যালটোস, দন্তের সতে হচ্ছে সুক্রোজ, আর লতেও একটা আছে। আমার এই মুহূর্তে মনে করতে পারছি না, সেটা হচ্ছে সম্ভবত ল্যাকটোজ হতে পারে। তো দন্তের স দিয়ে দুইটা আছে, সুক্রোজ আর হচ্ছে সেলোবায়াস। লতে যদি ল্যাকটোজ। তো এই মাত্র যখন যাবো আমি একটু ক্লিয়ার করে দেবো। আর অলিগো যেটা আছে দেখো, অলিগোর মধ্যে হচ্ছে ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড, পেন্টাস্যাকারাইড। আর পলিস্যাকারাইড যেটা আছে, পলিস্যাকারাইডের মধ্যে দেখো আবার 2টা ভাগে ভাগ করছে বেজ অন স্ট্রাকচার। স্ট্রাকচারের উপর ভাগ করে যেটা গঠন হয়েছে এটা একটা। আরেকটা হচ্ছে বেজ অন অ্যাসিমিলেশন, মানে কিসের উপর নির্ভর করে এটাকে কি বলে? এটাকে বলা হয় হচ্ছে জমানো, সঞ্চয়ের উপর ভিত্তি করে। সঞ্চয়ের উপর ভিত্তি করে হচ্ছে স্টার্চ আর হচ্ছে গ্লাইকোজ। তো গ্লাইকোজ আমাদের শরীরে সঞ্চিত হয়ে কি শক্তি যোগায়। স্টার্চও সেম, আমাদের দেহে অনেকটা কাজ করে, মনে অনেকটা কাজ করে হচ্ছে কোষ প্রাচীরের উপাদান হিসেবে। আর স্ট্রাকচারের উপর যেটা ওটা হচ্ছে সেলুলোজ, আর একটা হচ্ছে পেকটিন। যাই হোক, এই হচ্ছে পুরো মাইন্ড ম্যাপিংটা। তোমরা এটা পুরাটা দেখে রাখবা, খুব ভালো কাজে দিবে মনে রাখার ক্ষেত্রে। আমি যদি আরেকটু রিভিউ করি, ফার্স্ট হচ্ছে কার্বোহাইড্রেটটাকে 3টা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে টেস্টের উপর, একটা হচ্ছে রিডাকশন পাওয়ারের উপর। টেস্টের উপর 2টা ভাগ, সুগার নন সুগার। আর রিডাকশন পাওয়ারের উপর নির্ভর করে রিডিউসিং সুগার, নন রিডিউসিং সুগার। এরপর যদি আসি কেমিক্যাল স্ট্রাকচার অথবা রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে এটাকে 4টা ভাগে ভাগ করছে। 4টা ভাগ কি কি? মনোস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড আর পলিস্যাকারাইড। মনোস্যাকারাইডের মধ্যে আবার কিছু যে উপাদান, সেই ভাগগুলো করছে এগুলো হচ্ছে ট্রায়োস, টেট্রোস, পেন্টোস, সাইক্লোস, হ্যাপটোস। ট্রাইস্যাকারাইডের মধ্যে আমরা করছি মশলা, মশলার ম্যালটোস, দন্তস্বর সেলুলোজ, সেলুলোজ, আর লর ল্যাকটোস। আর অলিগো আছে ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড এবং হচ্ছে পেন্টাস্যাকারাইড। পলিকে আবার 2টা বেসে ভাগ করছে। একটা হচ্ছে স্ট্রাকচারের উপর, একটা হচ্ছে অ্যাকুমুলেশনের উপর, যেটা সঞ্চয়। সঞ্চয় যেটা আমাদের দেহে সঞ্চয় হয় এটা একটা হচ্ছে স্ট্রাকচার, একটা হচ্ছে গ্লাইকোজেন। আর স্ট্রাকচার যেটা ওটা হচ্ছে সেলুলোজ, আর একটা হচ্ছে পেকটিন। ওকে, আমরা এখন একটু বইয়ের মধ্যে যাব। ওকে, আই গেস দেখা যাচ্ছে। দেখো, কোষ রসায়ন চ্যাপ্টার। তো ফার্স্টের দিকে তোমাদের কিছু যেসব পড়া আছে সেটা হচ্ছে কিছু জিনিস আছে যেগুলা
আহামরি ইম্পর্টেন্ট না, বাট এমসিকিউ এর ক্ষেত্রে চলে আসতে পারে, সেক্ষেত্রে তোমরা খেয়াল রাখবা। Wait, আমি একটু তোমাদেরকে এখানে একটু থামাই দিই, স্ক্রিন শেয়ার করে তারপরে তোমাদেরকে দেখাবো, তাহলে তার বেশি কাজ করা হবে। ওকে, এখন দেখো, যে কোশ্চেন রাসায়নিক উপাদান, ফার্স্টে যে হেডলাইনটা হচ্ছে যে কোশ্চেন রাসায়নিক উপাদান। তো এখানে দেখো আমি একটা দাগানো বই সামনে নিয়েছি, তোমরা আমার সাথে কি কাজ করবা, দাগানো লাইনগুলো তোমরাও একটা বই বের করে নোট ডাউন করে ফেলবা, দাগিয়ে ফেললাম আমার সাথে সাথে। অবশ্যই হাইলাইটার ইউজ করার কোনো দরকার নেই, কারণ হাইলাইটারটা বেশিক্ষণ থাকে না, যেহেতু বইয়ের পৃষ্ঠাগুলো একটু পাতলা থাকে। এটা হচ্ছে আবু হাসান স্যারের বই। ওকে, দেখো, প্রোটোপ্লাজমের শতকরা 60 থেকে 90 ভাগই কি পানি। আমরা কি জানি প্রোটোপ্লাজমের 60 থেকে 90 ভাগ হচ্ছে পানি। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, হ্যালো। ওকে, শোনা যাচ্ছে আই গেস। তো দেখো, 60 থেকে 90 ভাগ হচ্ছে পানি। এর মধ্যে বাকি যে বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে কঠিন বস্তু, বাকি সলিড ম্যাটার্স। এর মধ্যে 17টা মৌল আছে, তোমরা এই মৌলগুলোকে একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারবা। আমরা যেমন মনে রাখছিলাম যে চোন পিএস, আর বাকিগুলোর সাথে আম আছে। চোন পিএস মানে কি, যে কার্বন, এই যে CH4, N, P, আর এস আছে, এই যে একটা এস আছে। আর আম দেখো, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তারপরে সোডিয়াম, এরকম জিনিসগুলো আছে, এরকম জিনিসগুলো আছে। ওকে, দেখো তারপর কি আছে, দেখো অজৈব যে পদার্থগুলো আছে, অজৈব পদার্থের মধ্যে হচ্ছে লিপিডটা হচ্ছে অন্যতম। অজৈব পদার্থের মধ্যে কি, লিপিডটা হচ্ছে অন্যতম। এগুলো একটু রিডিং দিবা। ওকে, এগুলো একটু রিডিং দিলে আই গেস পারবা। তারপরে যদি দেখি আমরা, আহ, yeah, দেখো যে এলিমেন্টের ক্ষুদ্রতম অংশ যাতে বৈশিষ্ট্য ধরে রাখতে পারে সেটা হচ্ছে অ্যাটম, বা কি, পরমাণু। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ না? হ্যালো, 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 হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে আই গেস। ওকে, সরি ফর ইন্টারাপ্টিং। তো দেখো, এরপরে আমরা পরে পৃষ্ঠায় যদি যাই, এখানে রিডিং দিবে তোমরা। রাসায়নিক বন্ড আছে, আয়নিক বন্ড আছে, কোভ্যালেন্ট বন্ড আছে, এগুলো কিন্তু মানে অষ্টম শ্রেণী পড়া আসলে মেইনলি এগুলো। রাসায়নিক বা কেমিক্যাল বন্ড হচ্ছে মূলত হচ্ছে 3 প্রকার। এই 3 প্রকার, একটা হচ্ছে আইকনিক বা আইকনিক বলতেছি, সরি, হচ্ছে আয়নিক বন্ড, একটা হচ্ছে কোভ্যালেন্ট, একটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। তো আয়নিক বন্ডটা কি বাবা? আয়নিক বন্ডটা হচ্ছে একটা অ্যাটম থেকে এক বা একাধিক ইলেকট্রন অন্য অ্যাটমে স্থানান্তর করা হয়, এটা হচ্ছে আয়নিক বন্ড। আর একটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, যেটা হচ্ছে সমুদ্রী বন্ধন। সমুদ্রী বন্ধনটাকে ওরা কি ইলেকট্রন শেয়ার করে, ইলেকট্রন শেয়ার করে নিজেদের মধ্যে বন্ড গঠন করে। আর হাইড্রোজেন বন্ড যেটা আছে সেটা হচ্ছে আংশিক শেয়ার করে নিজেদের মধ্যে ঋণাত্মক বা ধনাত্মক প্রান্ত সৃষ্টি করে, আকর্ষণ সৃষ্টি করে, যেটা বন্ডটা গঠন করে, ওটা হচ্ছে হাইড্রোজেন। পেপটাইড বন্ড যেটা, যেটা এই চ্যাপ্টারে হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে, এটা প্রোটিন। প্রোটিনের মনে রাখবেন যে প্রোটিনের ক্ষুদ্রতম যে একক ওটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। তুমি প্রোটিনকে ভাঙলে দ্রুততর যেই বস্তুটা পাবা বা যে উপাদানটা পাবা সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। তো অ্যামিনো অ্যাসিড গুলো রাসায়নিক বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে প্রোটিন গঠন করছে। তো এই প্রোটিন যে গঠন করছে সেটা অবশ্যই যে বন্ডের মাধ্যমে যুক্ত হয়েছে ওটা হচ্ছে পেপটাইড বন্ড। আর
ওই যে ভাত বা শর্করার কথা যে বলছি, ওইটা হচ্ছে যে বন্ড দ্বারা গঠিত হয়েছে, ওইটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। এই দেখছো, গ্লাইকোসাইডিক বন্ড, আর একটা হচ্ছে যে পেপটাইড বন্ড। এরপর আসি অর্গানিক মলিকিউল বা জৈব অণু। তো এখানে আহামরি কোনো জিনিস নাই। এরপর আসি দেখো ফাংশনাল গ্রুপ আছে, এই গ্রুপগুলো একটু দেখবা। এটা হচ্ছে কেমিস্ট্রি জৈব যৌগ চ্যাপ্টার, ওইটার উপর আসলে মূলত আসে। তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা, যেটার ভিতরে আমরা এই মুহূর্তে বুঝবো। দেখো, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যালো? ওকে, শোনা যাচ্ছে। মাঝে মাঝে চেক করে নিতে হচ্ছে কারণ মাইকটা খুব একটা স্ট্রং না। ওকে, চলো আবার আমরা পড়ায় ফিরে যাই। হাইড্রেটস অফ কার্বন। এই কার্বোহাইড্রেট শব্দটা সেইখান থেকে আসছে, এটা হচ্ছে হাইড্রেটস অফ কার্বন থেকে। এই দেখো, হাইড্রেটস অফ কার্বন থেকে আসছে। আর এই কার্বোহাইড্রেট যে গঠন, আমরা যে চিনি পাই বা ভাত পাই, সেটাকে যদি আমরা, এটা তো একটা কোনো উপাদানের মধ্যে দেওয়া হয়নি, সেটা জৈব যৌগের মাধ্যমে গঠিত হয়েছে। এখানে জৈব যৌগটা আছে, বাট জৈব যৌগ বেসিক কি মানে এক্সট্রিম লেভেলে বেসিক এখানে লাগবে না বাবা। এক্সট্রিম লেভেলে কোনো বেসিক লাগবে না, তোমাকে জাস্ট জানতে হবে যে জৈব যৌগ কি দিয়ে গঠিত হয়। জৈব যৌগ গঠিত হয় কার্বন আর হাইড্রোজেন দ্বারা। এছাড়া অন্য কিছু কিছু যৌগ থাকতে পারে, কিছু মৌল থাকতে পারে, যেমন হচ্ছে অক্সিজেন। এই দেখো, এটা কার্বোহাইড্রেটের মধ্যে একটা কি আছে, গ্লুকোজ। দেখো গ্লুকোজের দিকে তুমি তুমি তাকাও, এখানে আছে কার্বন আছে, হাইড্রোজেন আছে এবং কি অক্সিজেন আছে। এই অনুপাতটা দেখো, একটা হচ্ছে 6, একটা হচ্ছে 12, আর একটা কি 6। 6:2 যদি তুমি দাও, তুমি দেখবা সেখানে অনুপাত কি 1:2:1 পেয়ে যাবে। এটা হচ্ছে কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন অনুপাত। অর্থাৎ তুমি যদি গ্লুকোজেস বানাইতে চাও, সেক্ষেত্রে তোমার কার্বন হাইড্রোজেন অক্সিজেন 1:2:1 অনুপাতে থাকতে হবে। এরপর আসি, যে সব 1:2 অনুপাতে কি থাকলে কি সব কার্বোহাইড্রেট হয়ে যাবে? না, এখানে কিছু ব্যতিক্রম আছে, যে সব 1:2:1 থাকলে কার্বোহাইড্রেট হবে না। যেমন দেখো, যেমন একটা উদাহরণ হচ্ছে ফর্মালডিহাইড আর অ্যাসিটিক অ্যাসিড। আমি যে লাইনগুলোর উপর কথা বলবো, ওই লাইনগুলোই মনে রাখবে যে গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ নয় এমন কোনো লাইন নিয়ে আমি কোনো কথা বলবো না, যেহেতু চ্যাপ্টারটা বড়। ওকে, দেখো, তো হাইড্রেটস অফ কার্বনের না বাংলা অর্থ কি দাঁড়ায়? বাংলা অর্থ হচ্ছে কার্বনের জলায়ন। হাইড্রেটস মানে কি জলায়ন। এরপর দেখো, এই যে 50 থেকে 80 ভাগ কার্বোহাইড্রেট কোথায় থাকে? উদ্ভিদের শুকনো ওজনে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মেডিকেলে যারা পরীক্ষা দিবা বা তোমাদের কলেজে যে এক্সাম গুলো আছে, ওইখানে এই কোশ্চেনটা আসবে, তোমার সাথে সাথে দাগায় নেবা। এরপর দেখো কার্বোহাইড্রেটের উৎস, মানে শর্করা উৎস। তো শর্করা ব্যাপারে এটা কিন্তু খুবই কম, এটা অনেকে বলেন যে খুব এটা কঠিন চ্যাপ্টার, বাট আমি কিন্তু তুমি এখানে কমন সেন্স খাটাও, কমন সেন্স খাটাইলেই তুমি এখানে তোমার উত্তর মানে ম্যাক্সিমাম 50 থেকে 80% তোমার এখানে কভার হয়ে যাবে। দেখো যে 50 to 80% এটা কিন্তু উদ্ভিদের শুকনো ওজনে থাকে। কার্বোহাইড্রেট যে বৈশিষ্ট্য, দেখো কার্বোহাইড্রেট আমি, তোমরা বলতে আসলে কি বুঝছো, এটা কি ভাত? তোমাদের এখানে একটু লিখে দিচ্ছে ভাত, অথবা একটা কি কি পেতে পারো, চিনি পেতে পারো, তাই না? একটা চিনি পেতে পারো। ওকে, দেখো, তো ভাত আমরা এই ভাত তো সবাই চেনো, চিনি সবাই চিনো। তো দেখো, ভাত কি দানাদার? ভাত কি দানাদার? চিনি কি দানাদার? চিনি তো অবশ্যই দানাদার। কিন্তু তন্তু নয়। বাকি কিন্তু ওই করলে দেখো অনেকে একটু গলায় ফেলে দেখো পাউডার পাউডার ভাব আসে। যাই হোক, এখানে দেখো দেওয়া আছে এটা হচ্ছে দানাদার, তন্তুময় বা পাউডার জাতীয় পদার্থ। স্বাদে মিষ্টি, এই দেখো, স্বাদে মিষ্টি। তারপরে কি স্বাদহীন, এই যে ভাত। ভাতে যদি একটু স্বাদ আছে, বাট সেলুলোজ যে শর্করাটা, ওইটা স্বাদ একেবারেই নাই। তো বেশি তাপ প্রয়োগে অঙ্গারে পরিণত হয়। তোমরা দেখবা ভাতকে যদি বা চিনিকে যদি পোড়াও,
এটা কি অঙ্গার মানে হচ্ছে বাবা, এটা মানে বাংলা অর্থ হচ্ছে ছাই। এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হচ্ছে ছাই। ছাই পরিণত হয়। তারপর অধিকাংশ হচ্ছে পানিতে অদ্রবণীয়। পানিতে অদ্রবণীয়। কি পানিতে দ্রবণীয়? কি পানিতে গলে যায়? গলে না। বাট চিনি কি দ্রবণীয়? চিনি কি একটা মনোস্যাকারাইড, কারণ চিনি কে ভাঙলে আমরা কিন্তু গ্লুকোজ পাবো, এবং গ্লুকোজ কিন্তু একটা মনোস্যাকারাইডের মধ্যে পড়ে। অ্যাসিডের সাথে মিশে অ্যাস্টার গঠন করে। মনে রাখবা যে অ্যাসিড আছে, এটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলের সাথে অ্যাসিড মিলে এস্টার গঠন করে। এই জিনিসটা মাথায় রাখবা। এবং শর্করা যেটা আছে, এটা কিন্তু, এই যে কার্বোহাইড্রেট, এটা শর্করা যাই বলো, এটা কিন্তু একটা, কি বলে, অ্যালকোহলেরই একটা পার্ট। আমি সামনে তোমাদেরকে দেখাবো যে এটা কেমন আসলে অ্যালকোহল। তোমাদের নিচে একটু গঠন দেখাই দিবো, তখন বুঝবে যে অ্যালকোহল। তো তোমরা কেমিস্ট্রিতে পাবা যে অ্যালকোহল আর অ্যাসিড মিলে এস্টার গঠন করে, জৈব যৌগের পড়া। এখন জাস্ট অত্যন্ত যদি বেসিক না থাকে, জাস্ট এতটুকু মাথায় সেট রাখো যে অ্যালকোহল আর অ্যাসিড মিলে এস্টার গঠন করে। কি করে? এই অ্যাসিডের সাথে অ্যালকোহল, কি আছে অ্যাসিডের সাথে? অ্যালকোহল। অ্যালকোহল তো সবাই চিনো, তাই না? অ্যাসিডের সাথে অ্যালকোহলটা মিলে এই এস্টারটা গঠন করে। সক্রিয়, আলোক সক্রিয় বা আলোক সমানতা প্রদর্শন করে। ওকে। যখন আমি তোমাদেরকে এটা বিষয়ে জানাবো আরো বেশি, তখন তোমরা আসলে জানতে পারবা। যাই হোক, এখন দেখো কাজ। যদি কাজের কথা দেখি, কার্বোহাইড্রেটের কাজ কি কি? তো ভাত আর চিনি, ভাত খেলে কি আমরা শক্তি পাই? তাহলে কি শক্তির প্রথম উৎস হিসেবে কাজ করে? ভাত আমাদের দেহ জারিত হয়ে শক্তি উৎপন্ন করে। সাপোর্টিং টিস্যু গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। খুবই ইম্পর্টেন্ট এটা। সাপোর্টিং টিস্যু কার্বন কাঠামো বা কার্বন স্কেলেটন প্রদান করে। আমরা দেখছি যে এটা কার্বন দিয়ে তৈরি, জৈব যৌগটা কি কার্বনের। তো এখানে কি কার্বোহাইড্রেটটা গঠন হচ্ছে কি কার্বন, জৈব যৌগ দিয়ে, কার্বন দিয়ে। তাহলে এটা কি কার্বন কাঠামো, কার্বন স্কেলেটন গঠন করে। সেইটা সবচাইতে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সংশ্লিষ্ট লুব্রিকেন্ট হিসেবে ব্যবহৃত হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে সঞ্চয় পদার্থ, আমরা যখন তোমাদের ওই যে মাইন্ড ম্যাপিংটা পড়াইছি, সঞ্চয় পদার্থ কি পড়াইছি? বলো। এরপর দেখো ক্যালভিন চক্র, ক্রেবস চক্রের মতো গুরুত্বপূর্ণ চক্র ভূমিকা পালন করে। এরপর দেখো বিভিন্ন প্রকার কোএনজাইমের গাঠনিক। ফ্যাটি অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড বিপাকে অংশগ্রহণ করে। যে নিউক্লিক অ্যাসিড মতো রাইবোজ, ডেক্সামেজ, পেন্টোজাতীয় কার্বোহাইড্রেট আছে। তারপরে যে কার্বোহাইড্রেট সঞ্চয় করে, ওই যে ফার্স্ট যেগুলো পড়াইছি। তারপরে যে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট কি? এই যে আমরা মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, আশ্রয়, অনেক উপাদান কার্বোহাইড্রেট থেকে আসে। কেমন আসে? কার্বোহাইড্রেট কি? আম কিন্তু শর্করা। সো আম কি একটা খাদ্য? তারপর আমরা যে যে করলাম, সেলুলোজ করলাম, ওইখান থেকে কিন্তু বস্ত্র তৈরি করা যায়। আশ্রয় এখান থেকে পাওয়া যায়। তো উদ্ভিদের দৃঢ়তা সুরক্ষা প্রদান করবে। এখন দেখো, যে মাইন্ড ম্যাপিংটা ওইখানে দেখাইছে, ওইটাই এখানে দেখাইছে, বুঝছো? তার স্বাদের ভিত্তিতে রাসায়নিক গঠন বিচার ক্ষমতা দিতে ওইখানে দেখাইছে, এখন আর দেখাবো না। দেখো এরপরে, এই যে যা বলছি ওই বিষয়গুলো এখানে আছে, দেখছো? তোমরা জাস্ট একটু রিডিং দিবা, এবং যেগুলো দাগাও আছে ওই লাইনগুলো বই দাগাই নিবা। এই দেখো, মনোস্যাকারাইড মূলত কি? অ্যালডিহাইড গ্রুপ। অ্যালডিহাইড, এই যে অ্যালডিহাইড বা কিটোন। মনে রাখবা যে এটাকে বলা হয় হচ্ছে অ্যালডিহাইডের গ্রুপ। অ্যালডিহাইডের গ্রুপে সিএইচও থাকবে। অ্যালডিহাইড গ্রুপ হতে হলে কি লাগবে? সিএইচও থাকবে। আর কিটোন থাকবে কি? কি লাগবে? সিও লাগবে। সিও লাগবে। আর হাইড্রোক্সিল মূলক, যে কি বলা হয় বাবা? মূলক বলা হয়। হাইড্রোক্সিল মানে হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলকে হাইড্রোক্সিল বলা হয়। এবং অ্যালকোহলের মূলকটা হচ্ছে এই যে ওএইচ। ওএইচটা হচ্ছে অ্যালকোহলের মূলক। তো মনোস্যাকারাইডে যে অ্যালডিহাইড বা কিটোন বা একাধিক হাইড্রোক্সিল গ্রুপ থাকে। কার্বনের সংখ্যা 3 থেকে 10। যেটা 3 থাকে ওটা ট্রান্স, 4 পেন্টোজ, 5 পেন্টোজ। এই দেখো যা বলছি তাই এখানে আছে। এই লাইনটা গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা জাস্ট রিডিং দিবা, আমি ফার্স্টেই এখানেই তোমাদের বলে দিচ্ছি। এখন দেখো ট্রায়াস হচ্ছে 3 কার্বন। 3 কার্বনে আরো দুটা সরল ট্রায়াস আছে, একটা হচ্ছে গ্লিসারলডিহাইড, একটা হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন।
অ্যাসিটোন দেখো নামের শেষে টোন, কি টোন দেখছো? গ্লিসারলডিহাইড, অ্যালডিহাইড, তার মানে কি অ্যালডিহাইড মানে কি সিএইচও থাকবে। এই দেখো, এখানে এই যে দেখো সিএইচও আছে, সিএইচও আছে মানে কি গ্লিসারলডিহাইড মানে কি অ্যালডোস বা অ্যালডিহাইড বলা চলে। এখানে দেখো সিএইচও আছে, সিএইচও পাবা না, কিন্তু এখানে কি পাবা, সিও পাবা, তার মানে কি অ্যাসিটোন, কিটোন, এই যে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। বুঝতে পারছো? তো দেখো গ্লিসারলডিহাইড যেটা, এটা তো অ্যালডোস শর্করা, ওই যে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে অ্যালডোস, তাহলে গ্লিসারলডিহাইডটা কি অ্যালডোস শর্করা, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোনটা কি কিটোজ শর্করা। এখন দেখো এদেরকে রিডিউসিং গ্রুপ বলা হয় কেন? কারণ কি এরা জারিত হয় এবং ওই যৌগ বিজারিত হয়, যে কারণে এটাকে রিডিউসিং সুগার বলা হয়। সামনে আরো বিস্তারিত জানবা। দেখো ডেক্রোজ, ডেক্রোজ হচ্ছে ইরিথ্রোজ ফোর ফসফেট হিসেবে কাজ করে। ক্যালভিন চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, বায়োলজিতে জানতে পারবা। এখন জাস্ট মানে বায়োলজিতে কি আমার মেইনলি হচ্ছে বিভিন্ন ধরনের কনসেপ্ট একই করে তুমি বারবার পাবা। যেমন ক্যালভিন চক্র, এটা তোমাদের আছে 9 নাম্বার চ্যাপ্টারে। তারপরে ম্যাক্সিমাম এই চ্যাপ্টার যেটা আছে কেমিস্ট্রি, জৈব যৌগ আছে। তারপরে দেখো আমি যদি আরো একটু বলি, বিজারণ জারণ, এটাও কেমিস্ট্রি সেকেন্ড পেপারে আছে। এরপর দেখো পেন্টোজ, পেন্টোজটা হচ্ছে 5 কার্বন। আচ্ছা, আমি যে উদাহরণগুলো একটু দেখবা। এখন আসছে 5 কার্বনের সবচাইতে এই যে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, যে রাইবোস আর হচ্ছে ডিঅক্সি রাইবোস। এই নামগুলো তুমি শুনবাই, তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো অবশ্যই এই নামগুলো কি বা শুনবা। ওকে, দেখো গণনাঙ্ক কত, রাইবোস শর্করা 95টি। এগুলো তোমার জাস্ট কি মুখস্থ অনেকটা বলতে পারো, এখানে তুমি মুখস্থ। আমি ওদেরকে একবারে দেখাই দিচ্ছি, এই যে এই সবটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি মনে রাখো কিছু টেকনিকও তোমাদেরকে বলবো, ফার্স্টে আমি বেসিকটা ধরাই দিব। এরপরে তোমাদের মনে রাখার জন্য, যেহেতু হিউজ বড় চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা অনেকের কাছে কঠিন, বাট তুমি যদি একটু কমন সেন্স ইউজ করো এটা কিন্তু একদমই কঠিন না। রাইবোস, রাইবোস মনে রাখবা রাফা, কি মনে রাখবা, রাফা, রাফা, রাইবোস, রাফার রাইবোস, রাফার ফার্টিউরাস, এই যে ফার্টিউরাস আছে। তো এটা হচ্ছে রাইবোস, যে র দিয়ে মনে রাখতে পারো আরএনএ, ডিঅক্সি রাইবোস দিয়ে মনে রাখতে পারো ডিএনএ। গাঢ় ইসিল অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া করে, এটা কি করে, পারপিউরাল অ্যাসিড, পারপিউরাল অ্যাসিড গঠন করে। আর ডিলে, মনে রাখবো কি ডিলে, ডিলে, ডিতে ডিঅক্সিরাইবোজ, ডিতে লেবুলিনিক অ্যাসিড গঠন করে। গাঢ় এসিলের সাথে বিক্রিয়া করে লেবুলিনিক অ্যাসিড গঠন করে। রাইবোস 5টা অক্সিজেন পরমাণু থেকে, ডিঅক্সিরাইবোজ 4টা অক্সিজেন পরমাণু থেকে। এখন আসি কেন, কিভাবে 4টা আর ওখানে 5টা হয়ে গেল। দেখো ডি মানে কি, ডি মানে মনে রাখবো বায়োলজিতে ডি মানে হচ্ছে বাদ। ডি মানে কি, ডি মানে হচ্ছে বাদ, ডি মানে কি বাবা, ডি মানে হচ্ছে বাদ। একটু মনে রাখবা, ডি মানে হচ্ছে বাদ, ডি মানে হচ্ছে বাদ। তার মানে কি বাদ, একটা অক্সিজেন পরমাণু বাদ হয়ে যায়। এই যে আমি তোমাদের স্ট্রাকচারে যদি দেখাই, এই দেখো এটা হচ্ছে, ওকে এখানে মেবি দেয় নাই, হ্যাঁ এখানে দেয় নাই, যাই হোক একটা মনে রাখবা যে 2 নাম্বার কার্বন পরমাণুর সাথে OH গ্রুপ যুক্ত থাকে, এটা রাইবোস। রাইবোসে এই দেখো, রাইবোসে এখানে হচ্ছে একটা ও থাকবে, এখানে যদি তুমি ও দাও তাহলে এটা হয়ে যাবে তোমার কি রাইবোস হয়ে যাবে। সেক্ষেত্রে যে একটা, যেহেতু কার্বন 4টা নিতে পারে, একটা করে হ্যান্ডেল ভেঙে যাবে। তো বিস্তারিত তোমাদের বোঝার দরকার নাই, যারা একদমই না বুঝো, যারা বুঝো তারা একটু দেখো যে 2 নাম্বার কার্বন, অবশ্যই এটা অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে যে 2 নাম্বার কার্বন, অন্য কোনো কার্বন না, 2 নাম্বার কার্বনের। সো 2 নাম্বার কার্বনে যদি ওএইচ গ্রুপটা থাকে সেটা হচ্ছে রাইবোজ। আর যদি ওএইচ গ্রুপটা না থাকে, আমি যদি এটা এখন মুছে দিই, সেক্ষেত্রে এটা কিন্তু ডিঅক্সিরাইবোজ হয়ে গেছে। কথা বোঝা গেছে? যদি ও দিয়ে দিই, ওএইচ গ্রুপটা থাকে সেক্ষেত্রে ডিঅক্সিরাইবোজ, রাইবোজ। আর ডিঅক্সিরাইবোজ কি, ডি মানে বাদ, অক্সিজেন পরমাণু, তাই পরমাণুটা কি বাতিল হয়ে যাবে। ওকে, এখন আসো, এই দেখো এখানেই সেমটাই লেখছে, 2 নাম্বার কার্বন পরমাণু সাথে ওএইচ গ্রুপটা যুক্ত থাকে। আর যুক্ত থাকে না কোনটা, যদি বলা যুক্ত থাকে না কোনটা, এটা হচ্ছে কি অক্সিজেন পরমাণু থাকে না, কি যুক্ত থাকে না, অক্সিজেন পরমাণুটা থাকে না।
অক্সিজেন পরমাণু যদি না থাকে কি থাকে, এইচ ও থাকে। কোন নাম্বার কার্বনে? 2 নাম্বার কার্বনে। ডিঅক্সিরাইবোজ কি গঠন করবে? ডিঅক্সি নিউক্লিওটাইড গঠন করবে। রাইবোজ কি করবে? নিউক্লিওটাইড গঠন করবে। দেখো, এই যে এই সবটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রাইবোজ ডিঅক্সিরাইবোজের মধ্যে পার্থক্য তোমাদের একাডেমিকের জন্য সেম অ্যাজ অ্যাপ্লিকেশনের জন্য। তো দেখো এরপরে, তো দেখো এটা কি খুব কঠিন? দেখো আমি কিন্তু নামের মধ্যেই তুমি কিন্তু সবকিছু পেয়ে যাচ্ছ। রাইবোজ, র ফর আরএনএ, ডিঅক্সিরাইবোজ, ডি ফর ডিএনএ, তারপরে ডিলে, লতে লেভেরনিক অ্যাসিড, রাফা, রাফ ফর পারপিউরাল অ্যাসিড, তারপরে পাঁচটা রাইবোজে পাঁচটা ডিঅক্সিরাইবোজ, ডি ফর পাঁচ, তার তালিকাতে 4টে অক্সিজেন পরমাণু থাকবে। তারপরে কোনটা থেকে বাদ যাবে? 2 নাম্বার কার্বনে বাদ যাবে। তারপরে ডি তে কি? ডি অক্সিনিউক্লিওটাইড অংশগ্রহণ করবে। বুঝা গেছে? এটা কি আমাদের কঠিন? সেগুলো কঠিন না, আশা করি আমাদের পড়া আমার সাথে সাথেই হয়ে যাচ্ছে। হেক্সোস দেখো 6 কার্বন হেক্সোস, এই উদাহরণগুলো একটু মনে রাখবা। তারপরে এই যে গ্লুকোজে দেখো, গ্লুকোজ হচ্ছে একটা অ্যালডোহাইড্রোস। কেন একটা অ্যালডোহাইড্রোস? কারণ কি অ্যালকিনিক গ্রুপ আছে, এই যে দেখছো গ্লুকোজের স্ট্রাকচার দেখো, দেখবা যে নিচে আছে। যেমন এটা হচ্ছে রিডিউসিং সুগার। এই চ্যাপ্টারে বাবা যতগুলাই আছে ম্যাক্সিমাম রিডিউসিং সুগার, একটা বা দুইটা আংশিক বা অবিজারণক্ষম শর্করা আছে, মেবি একটা বা দুইটা। সো ওই একটা বা দুইটা মনে রাখলে বাকিগুলো আছে রিডিউসিং সুগার, এটা তুমি কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে পারবা। এই যে খুব গুরুত্বপূর্ণ, এই যে গ্রেট সুগার বা আঙুরের শর্করা কাকে বলা হয়? গ্লুকোজকে বলা হয়। এই যে গতে গ্লুকোজ, গতে গ্রেট সুগার। এরপরে নিচে আসো, এই যে বৈশিষ্ট্য ছবি গ্লুকোজের ব্যবহার খুব গুরুত্বপূর্ণ পথ্য হিসেবে। পথ্য মানে কি? রোগীর ঔষধ। পথ্য মানে হচ্ছে ঔষধ, শক্তি যোগাবে। এগুলো তো কিন্তু খুবই, এই যে যেটা গুরুত্বপূর্ণ, যেটা পারবে না সেটা হচ্ছে এই যে এটা, এটা মনে রাখবা। ক্যালসিয়াম গ্লুকানেট হিসেবে ওষুধ শিল্পে গ্লুকোজটা ব্যবহৃত হয়। আরেকটা যে ইম্পর্টেন্ট, খুবই খুবই হয়, সেটা হচ্ছে ভিটামিন সি। বুঝতে পারছো? ভিটামিন সিটা গ্লুকোজ তৈরিতে ব্যবহৃত হয়। পরে আছে সরপিটল তৈরিতে গ্লাইকোলাইসিসে ব্যবহৃত হয়। না কোনো ইম্পর্টেন্ট না, বাট এটা কিন্তু মনে রাখতেই হবে, ভিটামিন সি তৈরি করার জন্য গ্লুকোজ ব্যবহৃত হয়। এরপর শেষ যাওয়া, যেটা বলছিলাম, গ্লুকোজের স্ট্রাকচার সম্পর্কে আমরা এখন জানবো। তুমি চিত্র দেখো, তোমার আর কিছুই করার দরকার নেই, চিত্রের মধ্যেই তোমার এখানে যা আছে আমি সব বসাই দেবো। দেখো আমি বলছিলাম এটা একটা গ্লুকোজ। গ্লুকোজের জন্য কয়টা কার্বন দরকার? 6টা। এই দেখো 6টা কি আছে, নাম্বারিং করছে 6টা, 6টা কার্বন এখানে কিন্তু আছে। ঠিক আছে, দেখো আমি বলছিলাম গ্লুকোজ কি? এটা অ্যালডোহাইড্রোস, মানে কি একটা অ্যালডিহাইড। অ্যালডিহাইডের জন্য কি দরকার? একটা কি সিএইচও গ্রুপ দরকার। এই দেখো সিএইচও গ্রুপ আছে, পাইছো কিন্তু সিএইচও গ্রুপ। ঠিক আছে, কার্বনের কয়টা হাত? 4টে হাত দিয়ে দিবা, প্রত্যেকটা 4টে হাত দিয়ে দিবা। এখন একমাত্র যেটা ও এইচ, এই ও এইচটা ডানে রাখবে একবার, আর এইচটা রাখবা। মানে দেখো এখানে ওএইচ থাকলে তারপরেরটাই ওএইচটা কি বাম সাইডে, তারপরেরটাই কি আবার ডান সাইডে। ঠিক আছে, এইভাবে কিন্তু চলতেছে। এই যে ওএইচ যে কোনা কিন্তু চলছে, এই যে ওএইচ, এই যে এইচ, এই যে এইচ। বুঝতে পারছো? আমি একটু ভালো করে সুবিধার জন্য একটু মুছে তোমাদের দেখাই দিই। দেখো এই যে ওএইচ এর সাথে এই যে ওএইচ, এই যে ওএইচ কিন্তু তোমাদের রাখতে হবে। আবার এই যে যদি একটু কালারটা চেঞ্জ করি, দেখো এই দেখো এইচ, এই যে এইচ, দেখছো? বাট এখানে এসে কি মিলছে? আর এখানে কিন্তু মিলে নাই। দেখছো, এটা কিন্তু মিলে না। এবার তুমি যদি এখানে দেখো, এই যে ওএইচ, এই যে ওএইচ, এই যে ওএইচ, এখানে কিন্তু মিলছে। তার মানে কি এখানে একটা ঘাপলা আছে। তো এই ঘাপলাটা কি? এই ঘাপলাটার যে একটা ডান সাইডে আছে, এটা কয় নাম্বার কার্বন দেখো? 5 নাম্বার কার্বনে। কয় নাম্বার? 5 নাম্বার। তার মানে 5 নাম্বার কার্বনের ঘাপলা অনুযায়ী আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করবো। একটা হচ্ছে ডি গ্লুকোজ আর একটা হচ্ছে এল গ্লুকোজ, যেটা কোনাকুনি অনুযায়ী চলে যাবে। এবং এবং আমি এবার বলছি এবং, যেটা লেফটে থাকবে, এল ফর কি? লেফট। লেফট মানে কি? বাম। এই কার্বনের বাম সাইডে ওই গ্রুপটা থাকবে, এটা হচ্ছে এল গ্লুকোজ।
আর যেটা ডান সাইডে থাকবে ওটা কি, ডি গ্লুকোজ। তোমার কথা ক্লিয়ার? আমি বলছি যেটা 5 নম্বর কার্বন একটা ঘাপলা আছে, ওই ঘাপলাটা অনুযায়ী আমরা দুইটার নাম করব। একটা হচ্ছে ডান সাইডে যেটা থাকবে সেটা হচ্ছে ডি গ্লুকোজ, যেটা বাম সাইডে থাকবে ওটা হচ্ছে এল গ্লুকোজ। এরপর লেফট, এরপর সি, এরপর দেখো চিত্রটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ আর হচ্ছে বিটা ডি গ্লুকোজ। একটা জিনিস মনে রাখবো যে সেলু মানেই বিটা। কি, দেখো দেখে দিচ্ছি, কিন্তু এখানে লেখাটা খুব একটা ভালো হয় না, তারপর তোমরা একটু বোঝে নিবা। মুখে তো বলছি, তোমরা কথা একটু লিখে নিবা। সেলু মানে কি? সেলু মানে বিটা, বি, দেখো সেলু মানে হচ্ছে বিটা। ওকে, সেলু মানে হচ্ছে হলো বিটা। তবে একটু জুম করে নিই। একটু জুম করার জন্য উঠে যাচ্ছে। দেখো, এখন এগিয়ে দেখতে পাচ্ছ। হুম, দেখো, আমরা বলছিলাম যে সেলু মানে বিটা। তারপরে যে এটা যে যে বিটা বিটা যে আছে, দেখা যায় বাবা, এই যে যে বিটাটা আছে, এই যে এই দেখো, এই যে বিটাটা আছে, এটা কি, তার মানে আমরা এটা কি বলতে পারবো, এটা হচ্ছে সেলুর মধ্যে পড়বে। আর যেটা আলফা আছে, দেখো যে আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজের মধ্যে কি করছে, দেখো 2 নাম্বার কার্বনে কি আছে, ওয়েস্টটা নিচে আছে না, ওয়েস্টটা কি নিচে আছে। আরেকটা জিনিস, যেটা বিটা মানে হচ্ছে বস। তোমরা বুঝছো কি, সেলু মানে হচ্ছে বিটা, আর বিটা মানে কি বস। বস কি সবসময় কই থাকে? বস সবসময় উপরে থাকে। বস কই থাকে? সবসময় উপরে। তাই এই যে দেখো, ওএস গ্রুপটা এখানে কিন্তু উপরে আছে, দেখছো? এটা এটা ডিফারেন্স কিন্তু কিছুই না, একমাত্র ডিফারেন্সটা আছে এখানে যে ধরো গোল করে দেখাই দিচ্ছে, আমি দেখাই দিচ্ছি। তো বিটা, বিটা হচ্ছে কি বস, বস সবসময় উপরে থাকে। তো এখানে তোমরা এই দুইটা একটু বোঝার জন্য তোমাদের কি দরকার, জাস্ট দুইটা কথা দরকার। সেতু মানে বিটা, একটা কি বস সবসময় উপরে থাকে, এই যে উপরে, এই যে উপরে আছে মানে কি বিটা, হাইড্রোক্সি। উপরে নাই তার মানে কি আলফা। ওকে, কিন্তু চারটা সূত্রে বোঝাই দিচ্ছে, মানে চারটাই জাস্ট এখানে লেখাই দিচ্ছে, আর কিছুই না। বুঝতে পারছো? এই লাইনগুলো বাসায় কিন্তু নোট ডাউন করে ফেলবা। এই যে অধিকাংশ পাকা ফল মিষ্টির মধ্যে ফ্রুক্টোজ থাকে। হিউজ ইম্পর্টেন্ট, হিউজ ইম্পর্টেন্ট। দেখো ওইটা সেম ভাবে এখানে দেখাইছে, ডিগুলো ফ্রুক্টোজের ক্ষেত্রে দেখাইছে। সেম, এটা ডান সাইডে আছে, এটা দুই আছে, বাম সাইডে আছে, সব সেম। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে ব্যবহার গুলো, প্রত্যেকটা জিনিসেরই ব্যবহার বিশেষ করে দিবা। তারপরে এই যে গ্লুকোজ ফ্রুক্টোজের পার্থক্য পারবা না? গ্লুকোজ আর ফ্রুক্টোজের মেইন পার্থক্য কি মনে রাখবা? গ্লুকোজ হচ্ছে অ্যালডোহাইড্রোস, অ্যালডিহাইড। কিন্তু ফার্স্টে তোমাদেরকে বলেছি গ্লুকোজ হচ্ছে অ্যালডোহাইড্রোস। ফ্রুক্টোজ কি হবে? কিটোহাইড্রোস। এটা কি? কিটোন গ্রুপ। গ্লুকোজটা হচ্ছে এই যে অ্যালডিহাইড গ্রুপ, ফ্রুক্টোজটা কি? কিটোন গ্রুপ। কিটোন গ্রুপ সিও, যে আমি যদি করে দেখাই। এই দেখো, আমরা গ্লুকোজের ক্ষেত্রে পাইছিলাম, আমরা করে যাই, কি পাইছিলাম? সিএইচও গ্রুপ পাইছিলাম, সিএইচও গ্রুপ পাইছিলাম। কিটোনের ক্ষেত্রে কোন গ্রুপ পেয়েছি? এই যে গ্লুকোজের ক্ষেত্রে কোন গ্রুপ পাইছি? কিটোন গ্রুপ পাইছি। এই যে কিটোন গ্রুপ পাইছি, বুঝে গেছে? কিটোন গ্রুপ পাইছি। তো এখানে এই দেখো সেম কথাটাই বলছে, যেটা হচ্ছে কিটোহ্যাক্সোস, এটা হচ্ছে কি অ্যালডোহাইড্রোস। জাস্ট কপার গ্লুকোজ, কপার রেড সুগার, কপার গ্লুকোজ, কপার ফ্রুট সুগার। গ্লুকোজ উৎপন্ন করে, ফ্রুক্টোজ উৎপন্ন করে, তারপর পদার্থ গ্লুকোজ, এটা কি ফ্রুক্টোজ,
এটা হচ্ছে পাইরানোস, এটা হচ্ছে পিরানোস। ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ, পিরানোস। নামের মধ্যেই সমস্যা, ওইটা একটু তুমি জাস্ট তোমার বিবেকটা খাটাবা আর নামের নিউমোনিক অনুযায়ী একটু করবা, ফল কিন্তু ক্লিয়ার, সব কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। And সবচাইতে এই যে এই দুটো রিডিং দিবা, সবচাইতে গুরুত্বপূর্ণ এই যে আপেক্ষিক মিষ্টতা 80। দেখো তুমি জাস্ট এইখানে তোমাদেরকে মুখস্থ করাই দেবো, এখানেই মনে মুখস্থ করাই দিব। গ্লুকোজ যেটা, গ্লুকোজ মনে রাখবা 74। গ্লুকোজ কি 74, আমার সাথে সাথে বলো গ্লুকোজ কি 74, গ্লুকোজ 74। মল্টোজ কি, মল্টোজ 32, মল্টোজ 32 এর সাথে মনে রাখবো ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ কত 173। আবারও গ্লুকোজ কত 74, ফ্রুক্টোজ কত 173, 74-এর 1 কম 73, তার সাথে কি 100 যোগ, মানে কি 173। এবং গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে কিন্তু সুক্রোজ গঠন করে বাবা। সুক্রোজের মিষ্টতা আবার কত 100। মল্টোজের আমরা কত পাইছি, মল 32, তার অর্ধেক ল্যাকটোজ মানে হচ্ছে 16, স্যাকারিন 500, এবং সবথেকে বেশি মনোনিয়া হচ্ছে 2000। সাথে সাথে আবার বলো, গ্লুকোজটা 74, ফ্রুক্টোজ তার চেয়ে 1 কম 173, এটা মিলা সুক্রোজ গঠন করে কত 100। মল্টোজ কত 32, তার অর্ধেক ল্যাকটোজ 16, স্যাকারিন 500, সবথেকে বেশি মনোনিন 2000। খুবই গুরুত্বপূর্ণ। হ্যাপটোস, 7টা কার্বন আছে, এটা উদাহরণটা মনে রাখবো, সাইটোহ্যাপটালোস। এবার ধরো ডাই মানে হচ্ছে মশলা, এই যে দেখছো, এই যে সুক্রোজ, সিলোবায়োস, মাল্টোজ, ল্যাকটোজ। একটু কালারটা চেঞ্জ করে তোমাদেরকে দেখাই, লাল আইএস, ঠিক আছে, ওকে। এখন দেখো, এই দেখছো আমি যে সবগুলা বলছিলাম যে মশলা, এটা একটু লেখাও দিই, মশ মশলা, তোমরা লেখা রাখো, কাজে দিবে অনেক অ্যাডমিশন টাইম। এই যে দেখছো গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে যে সুক্রোজ গঠন করা হয়, গ্লুকোজ 74, ফ্রুক্টোজ 173, সুক্রোজ কত 100, ম্যালটোজ কত 32, গ্লুকোজ কত 74, 74, ল্যাকটোজ 16, ম্যালটোজের অর্ধেক। দেখো, ওকে, দেখা যাচ্ছে এই তিনটা যে কোনটা কি গঠন করে, গ্লুকোজ গ্লুকোজ একসাথে ম্যালটোজ গঠন করে, গ্লুকোজ আর গ্যালাক্টোজ মিলে ল্যাকটোজ গঠন করে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমরা ফার্স্ট যে বলছিলাম গ্লাইকোসাইডিক বন্ধনী, নেক্সট যা বলছি ওগুলাই কিন্তু এই যে রিডিউসিং সুগার কি বলছিলাম, এই চ্যাপ্টারের সবে কি রিডিউসিং সুগার হবে। গ্লুকোজ ফ্রুক্টোজ মিলা যে রিডিউসিং সুগার, দুইটাই যে রিডিউসিং সুগার এবং দুইটা মিলা যে সুক্রোজ গঠন করে, এবং এই যে দুইটা মিলা মানে রিডিউসিং রিডিউসিং মিলা কিন্তু সুক্রোজ গঠিত হয় না, কি গঠিত হয়েছে এটা আবার নন রিডিউসিং। দেখো কেন, আমরা কারণটাও জানবো যে আসলে আবার কেন এটা রিডিউসিং সুগার না। আমি যদি তোমাদেরকে স্ট্রাকচারটা দেখাইতে যাই, এই যে এখানে দেখো এই গ্লুকোজ দেখছো, গ্লুকোজের ক্ষেত্রে দেখো সিএইচ গ্রুপ লাগে কিন্তু, সিএইচ গ্রুপটা কই আছে, বের করো। এই যে আহ, এটাকে কি জাস্ট উল্টা ভাবে লিখছে, তোমরা যদি একটু খেয়াল করো, এই যে দেখছো, এইটা দেখছো, এই যে এটা দেখছো, এই যে এটা যে একটা সিএইচ গ্রুপ, বুঝতে পারছো? তো যাই হোক, ওইটা আমাদের বিষয় না, আমাদের বিষয় এটাকে একটু আমরা উপর দিয়ে যেভাবে লিখতাম এইভাবে লিখতাম, এইভাবেই লিখতেন তাই না, But ওরা এটাকে কি just এইভাবে লিখছে। কথা বুঝে গেছে, সোজা ভাবে লিখতাম, এটাকে ওটা বাঁকা ভাবে লিখছে, এই যে এইভাবে লিখছে। যাই হোক, দুইটাকে সোয়ায় লেখানোর পর দেখবো যে দুইটা ওই কোণ একসাথে বিক্রিয়া করছে। একটা বিক্রিয়া বলা যায় না, বাট এই দুইটা ওএইচ গ্রুপ থেকে, এই যে দুইটা ওএইচ গ্রুপ, এখান থেকে এখনো পানি বের হয়ে গেছে, তার মানে এই ওএইচ বাদ হয়ে গেছে, আর একটা কি এইচ, পানি অণু কি বাবা, H2O, তাই না, H2, তার মানে দুইটা এইচ আর একটা হচ্ছে ও বাতিল হয়ে গেছে। দুইটা এইচ বাতিল হওয়ার পর ওরা কি আর জানো হইতে পারে না, এই যে একটা অক্সিজেন থেকে যায় না, এই একটা অক্সিজেন মানে সিও, এটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। তার মানে এই যে বন্ধনটা গঠন হওয়ার ফলে
ওটা কি আর জারিত হয় না, কারণ পানিটা বের হয়ে গেছে। যে কারণে ওদের কিছু নন রিডিউসিং সুগার বলা হয়। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। এই দেখো বিক্রিয়ার মাধ্যমে দেখাই দিছে। এবং পানি বের হওয়ার পরে আমরা কি পাইছি, দুইটা গ্লুকোজ নাকি, গ্লুকোজ আর ফ্রুক্টোজ দুইটা কি পাবো, হেক্সোস ছিল না, এটা ছিল কিটো হেক্সোস, এটা ছিল কি অ্যালডো হেক্সোস। তো দুইটা হেক্সোস মানে ছয়, ছয় ছয় যোগ করে 12 হওয়ার কথা। তো আমরা এই দেখো তাহলে কত হওয়ার কথা, C12। আমরা কত শিখছিলাম, অনুপাত কত শিখছিলাম, 1:2:1 শিখছিলাম। তো এইচ এর কত হওয়ার কথা, 24 হওয়ার কথা, 12 × 2 = 24। আর ও এর কত হওয়ার কথা, 12 হওয়ার কথা। দেখো 1:2:1 হয়েছে, হয়েছে। এটা তার মানে দুইটা যোগ হওয়ার ফলে, কারণ গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে আমরা জানি সুক্রোজ হয়। বাট এটা কি অনুপাত, অনুপাত না। কেন না, অনুপাত হচ্ছে এইটা সুক্রোজ। এখন কেন, কারণ এটাকে একটা গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে ওরা দুইটা যুক্ত হয়। গ্লাইকোসাইডিক বন্ধন কিভাবে গঠন হয়, পানির অণু বের হয়েছে। পানি অণু বের করতে হলে কি, দুইটা ইস বাদ দিতে হবে। দুইটা ইস বাদ দিলে এটা কত হয়ে যাবে, 22 হয়ে যাবে। একটা অক্সিজেন কি বাতিল হয়ে যাবে। এইটা একটা অক্সিজেন বাতিল হলে এটা কত হয়, 22 হয়ে যায়, ওটা কি 11 হয়ে যায়। এই যে এই অনুপাতটাই, এই যে অনুপাতটাই এদিকে তুই এখানে লেখছে। শুক্রদের অনুপাত কিভাবে আসছে, বোঝা গেছে। ওকে। এখন সেম কথাই যে এই মানে এই কথাগুলো এখানে লেখছে। এই যে আণবিক সংকেত, এই যে দুইটা লাইন খুব গুরুত্বপূর্ণ। বৈশিষ্ট্য ধর্ম রেটিং দিবা, গণনাঙ্ক কত। তারপরে এই যে খুবই 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 গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, সেই কনফেকশনারিতে ব্যবহৃত হয় ঔপচারিক অ্যাসিড তৈরি হয়, স্বচ্ছ সাবান তৈরিতে ব্যবহৃত হয়। তিনটা খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা কি খুবই গুরুত্বপূর্ণ। ওয়াই পার্সন সূত্র খুবই গুরুত্বপূর্ণ, আমি যেগুলো তুলে দিচ্ছি খুব বেশি ইম্পর্টেন্ট, কিন্তু আমি দেখাই দিচ্ছি না। দেখো আমি যেগুলো দেখাই দিচ্ছি এগুলো বলছি রিডিং করবা, যাতে সিকিউ আসলে একটু বিস্তারিত বা বোর্ড লিখতে পারো। বাট সিকিউর ক্ষেত্রে বা হেডলাইনের ক্ষেত্রে যখন যাবো তখন কিন্তু এত বিস্তারিত, এত বিস্তারিত কি লাগবে, এত বিস্তারিত কিন্তু লাগবে না। সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, তোমাদেরকে আমি যে লাইন গুলা দেখাই দিচ্ছি ওই লাইন গুলাই কি তোমাদেরকে বারবার করতে হবে, যাতে মুখস্থ হয়ে যায় পড়াগুলো। ওকে। এখন দেখো সেলোবায়োস, আমরা কি পড়ছিলাম বাবা, সেল মানে কি বিটা। এই দেখো আলফা ডি গ্লুকোজ, দেখি দেখি আলফা না বিটা, বিটা। তার মানে এই দেখো বিটা, এটা ওয়ান ফোর লিঙ্কেজ দিয়ে যুক্ত থাকে। এই যে সেলো মানে বিটা, সেলু বায়োস সেলুলোজ সবসময় কি বিটা গ্লাইকোসাইডিক বন্ধন দিয়ে গঠিত। এটাই কিন্তু এখানে আছে, এটা এখানে যুক্ত আছে, এই যে বিটা। বুঝা গেছে। তারপর সেলু বায়োস হচ্ছে গাঠনিক উপাদান। তোমরা যখন চ্যাপ্টার 1 পড়বা তখন তখনই তোমরা জেনে যাবে কথা, যে কোষ প্রাচীরের প্রধান উপাদান কি, লিগনিন, সুবেরিন, সেলুলোজ, সেলুলোজ, এগুলো কিন্তু কোষ প্রাচীরের প্রধান উপাদান। এটাই এখানে বিষয়। মেল্টোস, মেল্টোজের মধ্যে কি সেলু আছে, সেলু নাই মানে কি আলফা, আলফা সে লিঙ্কেজ দিয়ে গঠন হয়, যে বন্ধন দিয়ে গঠন হয় সেটা হচ্ছে আলফা 1 4। দেখছো, মানে সে অলিগোস্যাকারাইড। 3 থেকে 10টা মনোস্যাকারাইড নিয়ে যে অলিগোস্যাকারাইড সেটা হচ্ছে। হ্যালো, হ্যালো, হ্যালো। আচ্ছা, মেবি ডিসকানেক্ট হয়ে গেছিল।
ওকে, মেবি মাইকটা ডিসকানেক্ট হয়ে গেছিল। ওকে, আবার যেটা বলতেছিল, সে অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড 3 থেকে 10টা মনোস্যাকারাইড মিলে গঠিত হয়েছে। 3টা থাকলে ট্রাই, 4টা থাকলে টেট্রা, 5 থাকলে হেটেরোগা। ওই সেম ওই মাইন্ড ম্যাপিং এর ছকটা দিয়ে জাস্ট রিডিং দিবা। স্ট্যাকিওস, স্ট্যাকিওস কোনটার মধ্যে পড়ছে? টেট্রা। ট্রাই, ট্রাইয়ের কোনটা? ট্রাইয়ের মধ্যে আছে হচ্ছে রাফিনস। দেখো ট্রাই আমরা কি করছিলাম, যে একটা মনোমার কয়টা মনোমার? গ্লুকোজ হচ্ছে মনোমার। গ্লুকোজের মধ্যে 6টা কার্বন থাকে। তো 6টা যদি ট্রাই, 3 দিয়ে গুণ দাও, 3 6 কত? 18। এরপর কি? 18টা দিলা। এরপরে কি করবো? 18 দিকে 36 হওয়ার কথা। আর এখানে কি 18 হওয়ার কথা, বাট এখানে কি? এটা 3টা। তার মানে 3টা হলে কি 2টা বন্ড গঠন করে? বলবো 3টা, তো 3টা বন্ড গঠন না। 3টা বন্ড কি গঠন করে? দেখো 3টা কার্বন, এই যে একটা বন্ড, কিন্তু একটা বন্ড, এখানে একটা bond, এই যে এখানে একটা bond। আমাকে বলবা যে 3টা যেহেতু আছে, প্রায় সেকেন্ড 3টা, সেহেতু তো 3টা বন্ধন হওয়ার কথা, বাট না। দেখো 3টা, এই যে এইখানে এটার সাথে একটা বন্ড, এটার সাথে একটা বন্ড, কয়টা বন্ড হলো? 2টা বন্ধন গঠিত হয়েছে। মানে 2টা বন্ধন গঠিত হলে কি 2টা অক্সিজেন পানির অণু বের হয়ে যাবে। 2টা পানির অণু মানে কি 2 H, 2 ও 2 × 4 আর 2, তার মানে কি 4টা অক্সিজেন, 4টা হাইড্রোজেন বের হয়ে যাবে, 2টা অক্সিজেন বের হয়ে যাবে। 18 থেকে 2 বাদ দিলে কত? 16। আবার অক্সিজেন 18 × 36 হওয়ার কথা, আবার 4টা বের হয়ে কত হয়েছে? 32 হয়েছে। আই গেস বুঝতে পারছো আমার কথা? বুঝা গেছে সবাই? ওকে, দেখো এরপরে গাঠনিক পরিচয়, ওই যে same যা বলছিলাম। এখন আছে শ্বেত সার। শ্বেত সারের আমরা যদি 2টা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যামাইলোজ, একটা হচ্ছে অ্যামাইলোপেকটিন। এই যে এটা করবা ধান, গম, আলু, স্টার্চের প্রধান উৎস। আয়োডিন, মনে রাখবো স্টার নীল। কিছু কিছু জিনিস আসলে তোমরা একটু, অনেক তথ্য তো বায়োলজিতে, তোমরা একটু নিউমেরিকতে মনে রাখবে। স্টানি মনে রাখবে, স্টানি পড়ার টাইমে 2 একবার আমার সাথে পড়ো, দেখবা স্টার্চ যখন চলে আসবেন, যেটা আয়োডিনটা বলবে অটোমেটিক স্টার নীল পড়বা, নীল পড়াতে হবে, পড়াটা কিন্তু চলে আসবে। স্টানিং, স্টানিং, দেখবার পরও স্টানিং, স্টানিং। আমার ক্যারিং যখন স্টারটা নীল বর্ণ ধারণ করে। এখন খুব সহজ করে আমি এখানে কয়েকটা যে লাইনগুলো গুরুত্বপূর্ণ আমি তোমাকে একটু বোঝাই দিচ্ছি। দেখো অ্যামাইলোস, অ্যামাইলোস ওয়ার্ডটা ছোট না বড়? অ্যামাইলো সাথে তুলনা করলে অ্যামাইলোস ছোট। ছোট যদি হয় তাহলে এটা বন্ধ গ্লুকোজ অণু থাকবে 200 থেকে 1000টা। বোঝা গেছে? 200 থেকে 1000টা। অ্যামাইলোপেকটিন দেখি ওয়ার্ডটা বড়, তার মানে 2000 থেকে 2 লক্ষটা। বুঝে গেছে? অ্যামাইলো ছোট, 200 থেকে 1000টা। অ্যামাইলো প্যাকটিনটা বড়, 2000 থেকে 2 লক্ষ টাইপ গ্লুকোজ থাকে। এবং অ্যামাইলো প্যাকটিন যেহেতু অনেক বেশি, অ্যামাইলো প্যাকটিন অনেক বেশি, তো বেশি যদি থাকে এটা কি, যদি শৃঙ্খলিত ভাবে না থাকে, শৃঙ্খল ভাবে না থাকে, তাহলে কি একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়ে যাবে। সেই কারণে এটা কি একটা অনুশৃঙ্খল শাখান্বিত। তার মানে যেটা বেশি ওটা শাখান্বিত থাকতে হয় এবং শৃঙ্খল থাকতে হয়। আর যেটা তোমার কম, সেটা কিন্তু অনুশৃঙ্খলটা কি অশাখ, বুঝছো? শাখাহীন। ওকে, স্টার্চের ধর্মটা খুবই গুরুত্বপূর্ণ। এই দেখো স্টার, দেখো এটা কিন্তু খুবই, মানে স্টার্চের কি গন্ধ আছে, বর্ণ আছে, স্বাদ আছে, স্বাদ আছে, কিছুই কিন্তু নাই। এগুলা কাজ ছিল, এগুলা ছিল কি গ্লুকোজের। একমাত্র স্টার্চ যেটা গুরুত্বপূর্ণ, পানি এবং অ্যালকোহলের মধ্যে দ্রবণীয়। এই যে স্টার্নিল, স্টার্নিল বর্ণ ধারণ করে উচ্চ তাপমাত্রায় ডেক্সট্রিমোটোস হয়ে গ্লুকোজে পরিণত হতে পারে। ফেরিং দ্রবণ কর্তৃক বিচারিত হয় না। খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, খুবই গুরুত্বপূর্ণ। স্টার্চ, এই যে এই লাইনটাই, এই লাইনটা কিন্তু এখানে দেখাই দিচ্ছে, দেখবা কোর্সে সবগুলা ব্যবহারই খুবই গুরুত্বপূর্ণ। ব্যবহার গুলাই করবা, তার মধ্যে আমি কয়েকটা দেখাই দিচ্ছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই যে চোলাই মত তৈরিতে কোনটা ব্যবহৃত হয় বাবা? অনেকবার আসছে পরীক্ষায়, অনেকবার আসছে। চোলাই মত তৈরিতে কোনটা ব্যবহার করা হয়? স্টার্চ ব্যবহার করা হয়। সেলু, সেলু মানে কি বিটা, এই দেখো বিটা, দেখছো? মানে টনিক জাস্ট
সে এমন না যে তুমি কি মানে আমার কথা পড়াগুলো ধরতে পারছো? তুমি কিন্তু এমন না যে জাস্ট পড়াই দিচ্ছি, রিডিং পড়াই দিচ্ছি, ব্যাপারটা কি এমন? আমি কিন্তু এমন ভাবে আসলে পড়াচ্ছি না যে জাস্ট রিডিং পড়াচ্ছি। তোমাদেরকে আমি কিছু টেকনিক দেখাচ্ছি, কিছু বেসিক দেখাচ্ছি, কিছু নিউমেরিকের মাধ্যমে দেখাচ্ছি, কিছুটা মাইন্ড ম্যাপিং এর মাধ্যমে শুনতেই ক্লিয়ার করে দিচ্ছে। তুমি কিছু কথা বারবার আসতেছে যেগুলো তোমার মাথায় সেট হয়ে যাচ্ছে। সো আই গেস আমার কথাটা ধরতে পারতেছো। ওকে, দেখো এই যে এই সেই তথ্যগুলা খুবই গুরুত্বপূর্ণ। তুলা 90%, লিনেন 90%, তন্তু 90। আচ্ছা, তুলা কিন্তু 90% না, 94% হয়ে গেছে। তুলাটা কয় পার্সেন্ট? তুলা কয় পার্সেন্ট? 94%। আমার সাথে সাথে বলো, তুলা কয় পার্সেন্ট? 94%। লিনেন কত? 90%। লিনেন কত? 90%। এই দেখো, লিনেন কিন্তু 90%, তন্তু 90%, কাঠ কত? 60। তৃণলতা কত? দেখো, তৃণলতা থ্রি, 30 to 40%। মাটি 40 থেকে 70। আমার সাথে সাথে করো তো, আমার সাথে সাথে করো। তৃণলতা কত? 30 থেকে 40%। মাটি টি কত? 40 থেকে 70%। লিনেন কত? 90%। তন্তুকোষ কত? 90%। তারপরে ফার্স্টে যেটা করলো, তুলা কত? 94%। সবচেয়ে বেশি কোনটা? তুলা। তুলাই কত? 94%। লিনেন কত? 90%। তন্তুকোষ কত? 90%। তারপরে মাটি কত? 60 থেকে 70%। তৃণলতা কত? 30 থেকে 40%। বুঝতে হয়ে যাবে কথা। এরপরে দেখো, সেলুলোজ, একমাত্র সেলুলোজ যেটা মানব দেহ হজম করতে পারে না, বাট পুরুষ তাকে হজম করতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ 9 নম্বর কোশ্চেন। যে কেন হজম করতে পারে না? কারণ ওই এনজাইমটা মানুষের দেহে নাই। বাট ওই এনজাইমটা, সেলুলোজ হজম করা যে এনজাইম, সেলুলেজ এনজাইম, সেটা মানুষের না থাকার কারণে মানুষ হজম করতে পারে না। গরু ছাগলের থাকার কারণে গরু ছাগলটা হজম করতে পারে। দ্যাটস ইট। দেখো কি আবিষ্কার করছে, এগুলো একটু দেখবা। আহামরি যে মুখস্থ করা দরকার নেই, জাস্ট দেখা যাবে। এরপরে দেখো যে ধর্মটা আবার গুরুত্বপূর্ণ, ধর্মটাও দেখো। সেলুলোজ ফাইবার সদৃশ শক্ত কোনো পুষ্টিগুণ নাই। পিভিআই বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেলুলোজের ব্যবহার বুঝে গেছে, খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটা নিউমোনিক আছে যে কানার কানার নাইট্রেট ফটোগ্রাফি করবে এমন একটা জিনিস আছে আর কি। বা একটু লিখে নাও যে কানার নাইট্রেট ফটোগ্রাফি করবে এমন একটা নিউমোনিক আছে। দেখো তো যে কানা নাপন নাইট্রেট বিস্ফোরক ফটোগ্রাফি ফিল্ম, ফটোগ্রাফি ফিল্মে ব্যবহৃত হয়। তারপরে কি স্টেশনের ফিস, সিঙ্গেল ক্রোমাটোগ্রাফি, সিঙ্গেল ক্রোমাটোগ্রাফি ব্যবহার করা হয়। কিছু লাগাই দিই। ঠিক আছে, এইটা খুব গুরুত্বপূর্ণ যে বস্ত্রশিল্পের প্রধান কাঁচামাল সেলুলোজ। তো নির্মিত ভাই, এটা না পড়লেও পারবা। সেলুলোজ নির্মিত, সেটা পারবা না সেটা হচ্ছে এই যে এগুলো আমি লাগাই দিচ্ছি। তারপর যে কাঠখেকো, সেলুলোজ এনজাইম যেটা বলছে, সেলুলোজের কি সেলুলোজ এনজাইম থাকে, পারবা। যেটা পারবা না যে থিন লেয়ার, গবাদি পশুর খাদ্য হিসেবে সঞ্চিত হয়, যে হজম করতে পারে না কেন, ওইটাই আছে। স্টার সেলুলোজের পার্থক্য করাই দিচ্ছি, সকলে দেখে নিবা। তারপরে সেই গ্লাইকোজেন, গ্লাইকোজেনে কি সেলও আছে? সেলও নাই মানে কি? আলফা ডি গ্লুকোজ। গ্লাইকোজেন কিন্তু একটা পুষ্টিজাত পলিস্যাকারাইড। মনে রাখবা, প্রাণীর দেহে এটা কিন্তু একটা খাদ্য উপাদান। ঠিক একটা খাদ্য উপাদান, গ্লুকোজ, গ্লাইকোজেন, এগুলো একটা খাদ্য উপাদান প্রাণীর দেহে, গ্লুকোজের মতোই একটা উপাদান। বাট সায়ানোব্যাকটেরিয়া যেটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল বা কতিপয় ইস্টের, এটা কিন্তু মেইন খাবার। এটা কিন্তু খাবারই ওইটা, কিন্তু উপাদান না, খাবারের উপাদান না। খাবারের উপাদান কিন্তু অনেক আছে, প্রোটিন আছে, তারপরে কি আছে, গ্লুকোজ আছে, গ্লাইকোজেন আছে। এটা আমাদের জন্য, এটা কিন্তু উপাদান। বাট নীলাভ সবুজ শৈবাল বা ইস্টের ক্ষেত্রে এগুলা কিন্তু মেইনই খাদ্য ওদের। ওকে, দেখো এই যে সংকেতটা দেখবা,
প্রাণীজ স্টার্চ গ্লাইকোজেনকে বলে, কারণ কি প্রাণীদের এটা সঞ্চয় থাকে। গ্লাইকোজেনের ধর্ম, এই যে আমি কি বলছিলাম, এই যে আংশিক দ্রবণীয়, দেখছো, লার্জে বেগুনি বর্ণ ধারণ করে, কোলেট সাসপেনশন তৈরি করে। স্টার ক্ষেত্রে কি ছিল? নীল ছিল, স্টার নীল। আর এই ক্ষেত্রে কি বেগুনি বর্ণ। কিন্তু দেখো দুইটার সাথে কখন তোমার কলিশনটা হবে, তোমাকে উদ্দীপক বা এমসিকিউ তে দিয়ে দিলে যে গ্লাইকোজেন কে দ্রবণ প্রয়োগে কোন বর্ণ ধারণ করে। তুমি যদি জানো স্টার্চ কে যদি দ্রবণে প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে স্টারের সাথে স্টার নীল, মানে নীল বর্ণ ধারণ করে। তাহলে আয়োডিন তো অবশ্যই, আয়োডিন দ্রবণে যখন প্রয়োগ করা হবে গ্লাইকোজেনকে, তখন তো আর নীল হবে না, অবশ্যই অন্য কোনো কোনো, যেটা হচ্ছে লালচে বেগুনি। কনফিউশনটা কিন্তু আর তখন বাঁচবে না, তখন তুমি রিয়ালি দাগাইতে পারবে, এটা মুখস্থ না কইরেও দাগাইতে পারবা। সেটা হবে না, বাট অবশ্যই রিডিং দিতে হবে, নাহলে দেখা গেছে অন্য একটা অপশন দিয়ে দিছে, তুমি এইটা দেখা তুমি চিনতে পারতেছ না, তোমাকে দেখা চিনতে পারতে হবে। এই জন্য তোমাকে রিডিংটাও দিতে হবে। দেখো এখন ওই যে আংশিক আন্তঃবিস্তৃত ম্যালটোজ, পূর্ণ আন্তঃবিস্তৃত হয় কি অ্যালফা গ্লুকোজ। ওকে, গ্লাইকোজেন পেশিতে শক্তি যোগায়, এগুলো কিন্তু পেশিতে শক্তি যোগায়, এগুলো কিন্তু বাবা খুবই কমন। তুমি তোমার জাস্ট মাথাটা খাতাইলেই মিনিট এগুলো পেয়ে যাচ্ছ। সো আমরা কিন্তু মুখস্থ করা লাগতেছে না, দেখো যে রিডিউসিং সুগার, নন রিডিউসিং সুগার কিন্তু আছে, বুঝছো? রিডিউসিং সুগার কোনটা? এই যে যেটা কিটোন বা অ্যালডিহাইড গ্রুপ আয়নকে বিজারিত করতে পারে, ক্ষারীয় আয়নকে, ওটাই রিডিউসিং। আর যেটা করতে পারে না, কোনটা পারবে না, যদি গ্রুপটাই যদি না থাকে, এই গ্রুপটা না থাকলে তো আর রিডিউসিং করতে পারবে না, সেহেতু নন রিডিউসিং সুগার। এগুলো স্ট্যাটিন, এই যে টাইরিন, এগুলো রিডিং দিবা। কার্বোহাইড্রেটের শর্করা, বিবিআই, খুবই গুরুত্বপূর্ণ। লিস্টটা কিন্তু দেওয়া আছে এখানে, দেখছো? এই যে আমরা অধ্যায় শুরুতে পড়ছিলাম যে সন্ধিস্থল লুব্রিকেন্ট হিসেবে কাজ করে, অধ্যায় শুরুতে পড়ছিলাম, এখানেও আবার পড়তেছে। এক্স একটা কিন্তু বারবার আসতেছে, 50 থেকে 80% শুরুতে পড়ছি, উদাহরণ হিসেবে পড়ছি। এই যে ডিএনএ রাইবোজোম, জাস্ট উদাহরণ দিবার সঙ্গে পড়াইছি। ওকে, তোমাদের কিন্তু আজকে আমি মুখস্থটা শেষ করে দিছি, দেখছো? গ্লুকোজটা শেষ করে দিছি, পরে আরো যে কয়টা আছে ওটা ইনশাল্লাহ শেষ করে দিব। ওকে, যদি এখন একটু যাই, ও 79 লাস্ট যে হোয়াইট বোর্ডে লাস্ট যেটা ছিল, এখন আমি তোমাদেরকে কিছু লাস্টে ফিডব্যাক নিব, যে কি পড়াইলাম আর কি না পড়াইলাম, নাকি নিজে একাই বকবক করে গেলাম। দেখো, কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখতে পাচ্ছ, কার্বোহাইড্রেট ফিচার অ্যান্ড রোল, কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য ও ভূমিকা, পারবা না? সেলুলোজের ব্যবহার পারবা? স্টার্চের ধর্ম পারবা? এমনি কিন্তু জাস্ট এমন না যে তিনটাই পড়বা, ওইখানে কিন্তু আমি দেখাই দিচ্ছি কি কি করবা, ওই টাইপ কোশ্চেনই এখানে দেখাই দিচ্ছে। আমি তো প্রত্যেকটা টপিক নিয়ে কিন্তু ক্লিয়ার করে ফেলছি, এইগুলাই এখানে আছে। তো আর ক্লাস লম্বা করতে চাচ্ছি না, তোমরা যারা সিরিয়াসলি পড়তে চাও, এই টাইমটা ফাঁকি তো একদমই উচিত না। কেউ যদি ফাঁকি বাজে চিন্তা করো, কি বাজে চিন্তা মাথা থেকে বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দাও। ওকে, আজকের মতো এই পর্যন্তই। তোমাদেরকে আহ, অনেক অনেক শুভকামনা, শুভকামনা জানিয়ে আজকে ক্লাসটা এখানে সমাপ্ত। আশা করি পরের লেকচারে আমার সাথে তোমরা যুক্ত থাকবে। আসসালামু আলাইকুম।